দর্শক স্বাগত আমাদের নিয়মিত টক শো সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি মোহসেনা শাওন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের সাথে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই তাদের সাথে। আমার একদম পাশে আছেন মেহেদী হাসান পলাশ, সিনিয়র সাংবাদিক, সম্পাদক, পার্বত্য নিউজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরেই আছেন জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমি প্রথমেই পলাশ ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি হয়তো জানেন যে আজ জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জামাত একটি সমাবেশ করেছে। তো সেখানে জামাতের আমির বলেছেন যে বিএনপি প্রতিটি পদক্ষেপ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেখানো রাস্তা ধরেই তারা হাঁটছেন এবং বিএনপি জুলাইয়ের সাথে প্রতারণা করে জাতীয় গাদ্দার হিসেবে পরিচিতি পেয়েছে। তো এই ব্যাপারটিকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন, যেই কথাগুলো বলেছেন এটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। আমি আপনার এই নিউজটা দেখেছি বা দেখলাম। আসলে এটা খুব দুর্ভাগ্যজনক। ভাষা এবং শব্দ চয়নের ক্ষেত্রে আমাদের একটা জাতীয় দলের নেতা, প্রধান নেতা, যিনি সংসদে বিরোধী দলীয় নেতা, তিনি একটা অন্যকে, প্রতিপক্ষকে গাদ্দার শব্দটা ব্যবহার করবেন, এটা খুব দুর্ভাগ্যজনক, তাই না? তো আমরা এই যে আমাদের রাজনীতিতে শালীনতা, ভদ্রতা, সভ্যতা, বিনয়, বিরোধিতা থাকবেই, তাই না? এই জায়গাটা আমরা ক্রমান্বয়ে হারিয়ে ফেলছি। এই যে একটা গ্রুপ ফেক আইডি ব্যবহার করে তার কর্মীদেরকে ডেলিবারেটলি তারা এটা করছে, হ্যাঁ, ফেক আইডি ব্যবহার করে অশ্লীল, অশ্রাব্য, নোংরা, মহিলাদের সম্পর্কে আপত্তিকর সমস্ত যে কাজগুলো করছে, এটা ঠিক না। উনি দেখলাম যে জামাতের আমির বলেছেন যে জুলাই আন্দোলন না হলে বা এই অভ্যুত্থান না হলে যারা বিদেশে ছিলেন তারা দেশে ফিরতে পারতেন না। এটা আমি দেখলাম। তো আমি বুঝতে পারছি তিনি আসলে মূলত বিএনপির চেয়ারম্যানের বা প্রধানমন্ত্রীর কথা বলেছেন। কিন্তু আমরা যদি তার আগে, অর্থাৎ জুলাই আন্দোলনের পরবর্তীকালে একটা প্রোগ্রামে আমি দেখেছি, আপনি নিশ্চয়ই দেখবেন, ইউটিউব, ফেসবুকে আছে, উনি সেখানে জনাব তারেক রহমানের উপস্থিতিতে, তিনি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন, তিনি বলেছেন যে জুলাই আন্দোলনের প্রধান নায়ক আজ আমাদের মাঝে উপস্থিত। তো সেদিন তিনি বললেন প্রধান নায়ক, আজকে তিনি বলছেন যে গাদ্দার। তো এইটা আসলে খুব দুর্ভাগ্যজনক। তিনি বলছেন যে ছাত্রদলকে মিন করে বলেছেন যে আমরা আদু ভাই এবং দাদু ভাই দেখতে চাই না। তো প্রশ্নটা হলো যে ছাত্রদল আদু ভাই এবং দাদু ভাই কেন হলো? কারণ তারা ক্যাম্পাসে থাকতে পারে নাই। ছাত্রদলের নাম দিয়ে, ছাত্রদলের পরিচয় দিয়ে তারা কেউ ক্যাম্পাসে থাকতে পারে নাই। ছাত্রদলের নাম ব্যবহার করে কেউ রাজনীতি করতে পারে নাই। ছাত্রদল কমিটি করতে পারে নাই। ফলে ছাত্রদলের নতুন কমিটি করা, কাউন্সিল করা, এগুলো একটা অসম্ভব ব্যাপার ছিল। ফলে এই যে রাকিব বা এই যে যারা আছে, নিশ্চয়ই তারা অনেক বয়স্ক হয়ে গেছে। এটা কেন হয়েছে? এখন যদি রাকিবরা চাইতো ওই যে গুপ্ত রাজনীতি করতো, রাকিবরা যদি, যেটা ওরা বলে যে লুঙ্গির তলে থাকা, ওদের ভাষায়, আমি এই শব্দটা ব্যবহার করতে চাই না, এটা একটা অশালীন শব্দ, বাট তারা বলছে, তো এই যে ওই কায়দায় যদি গুপ্ত রাজনীতি করে বা জয় বাংলার মিছিল করে হেলমেট বাহিনী হয়ে যদি ক্যাম্পাসে থাকতো, তাহলে এই ছাত্রদল যদি এই রাজনীতিটা করতো, তাহলে ছাত্রদলকে আজকে এই আদু ভাই দাদু ভাই হতে হতো না। আপনি দেখেন ইলেকশনের সময় শোনা গেল যে বিএনপি সব ঋণ খেলাপিদের নমিনেশন দিচ্ছে। ফ্যাকচুয়ালি এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু ঋণ খেলাপি কেন হয়েছে? যেই রাজনীতি, আমাদের রাজনীতিবিদদের তো একটা বড় অংশ, এবং সবচেয়ে বড় অংশ হলো ব্যবসায়ী। 17 বছর যারা আপনার ব্যবসা করতে পারে নাই, 17 বছর যারা দেশে থাকতে পারে নাই, 17 বছর যারা জেলখানায় ছিল, সে কি করে, যার কোম্পানি বন্ধ ছিল, সে কি করে ঋণ পরিশোধ করবে? জি পলাশ ভাই, আমরা এই ব্যাপারগুলোতে আরো একটু আসবো। আমরা তার আগে একটু শিশিরের কাছে জানতে চাই। শিশির, বিরোধিতা থাকবেই একটি কথা বলেছেন পলাশ ভাই, তো কিন্তু গাদ্দার বা এরকম অশ্রাব্য ভাষায় কথা বলার ব্যাপারটি বলেছেন পলাশ ভাই, এই ব্যাপারটির সাথে আপনি আসলে কতটা একমত? আমি পলাশ ভাইয়ের এই বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত, এবং আমি মনে করি রাজনীতিতে শব্দচয়ন, বাক্যবায়নে অতীব সতর্ক হওয়া প্রয়োজন। যেমনটি আমরা গত কয়েকদিন দেখছি, সারা বাংলাদেশে
ঠিক ফেসিস্ট আওয়ামী লীগের মতোই বিএনপি নব্য ফেসিবাদী আচরণ শুরু করেছে। বিএনপির ছাত্র সংগঠন, ছাত্রদল প্রকাশ্যে মিছিল করতেছে একটা একটা শিবির দল ধরে ধরে জবাই কর। এই যে মধ্যযুগীয় স্লোগান, বর্বর স্লোগান, অসভ্য স্লোগান, এগুলো তো রাজনীতির জন্য খুবই অ্যালার্মিং। আমরা তো মনে করছি এগুলো শুধু ছাত্রলীগের ক্ষেত্রে শুধু প্রযোজ্য হতো, বা ছাত্রলীগের ধরনের অসভ্য এত বেয়ারা বা তারা রাজনীতিকে এভাবে বিষাক্ত করে, কিন্তু আমরা তো এটা প্রত্যাশা করি নাই। একজন বিশ্ববিদ্যালয় সভাপতি, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি, এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে সে বলছে শিবিরকে হত্যা না করা পর্যন্ত আমার শান্তি নেই, দরকার পড়ছে না আমি ফাঁসিতে জ্বলবো, আমি শিবিরকে হত্যা করব। আমরা কি হত্যার রাজনীতি চাই? আবার কি চাই আমরা? কি দেশটা কি আবার আওয়ামী লীগের মতো কষাইখানা বানাতে চাচ্ছেন? এখন আপনারা বলেন যে বিরোধী দল গাদ্দার বলছে, এই জন্য আপনাদের খুব খারাপ লাগছে। আপনি তো সবার আগে বিরোধী দলকে অ্যাটাক করেছেন এবং শব্দ চয়নে আপনারা বিষাক্ত বিষ ছড়াইয়েছেন। সিলেটের সমাবেশে বর্তমান প্রধানমন্ত্রী সবার আগে উনি গুপ্ত বলেছেন। আজকে গুপ্ত সন্দেহ যে যাকে তাকে হামলা করা হচ্ছে, হাত পা ভেঙে দেওয়া হচ্ছে, থানায় পর্যন্ত তাদেরকে নিরাপত্তা পাওয়া হচ্ছে না। এর দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে। কারণ গত 17 বছর এরকম শেখ হাসিনা জামাত শিবির ট্যাগ দিয়ে অনেক মানুষকে হত্যা করতেন। বাস্তবে অনেকে দেখা যেত যে বিশ্বজিতের মতন হিন্দু ধর্মের লোকজন পর্যন্ত জামাত শিবির ট্যাগে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এখন ঠিক আবার এই ধারাটা শুরু হয়েছে গুপ্ত বলে যাকে তাকে হত্যার হুমকি দেয়া, হামলা করা, তাকে মামলা দেয়া। হচ্ছে গতকাল আপনাদের এনসিপিতে যোগ দিয়েছেন অনেকেই, তো সেখানে আপনাদের যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি একটি কথা বলেছেন যে নির্বাচিত সরকার আসার পর গণভোটকে অস্বীকার করেছে, এই কথাটি তিনি বলেছেন এবং বলেছেন যে দেশকে বিপথে যেতে দেওয়া হবে না, যারা পরিবর্তন চায় তাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও তিনি জানিয়েছেন। তো আসলে কিসের পরিবর্তন আপনারা চান? আসলে দেখেন, যে প্রশ্নটি আজকে সবাই বলতেছে যে বিএনপিকে গাদ্দার বলা হয়েছে, এটা ঠিক হয়েছে কিনা, জুলাইয়ের সাথে বিএনপি গাদ্দার বলছে কিনা। দেখেন, আজকে যদি আমরা 2000 ছাত্র জনতা যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তাদের দিকে যদি তাকাই বা তাদের আত্মার দিকে যদি আমরা চিন্তা করি, যে জুলাইয়ের যে প্রতিশ্রুতিগুলো ছিল, আকাঙ্ক্ষা ছিল, যে ফেসিবাদকে মূলোৎপাটন করা, শুধু ব্যক্তি প্রধানমন্ত্রী ফেসিস্টকে শুধু বিতাড়িত না, তার পুরো কাঠামো ভেঙে চুরে চুরমার করে দিয়ে একটি সহাবস্থানের গণতান্ত্রিক মূলক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা, আমরা তো সেই চেতনায় তো ছিলাম। এখন এই চেতনা বিএনপি শুরু থেকে বাধা দিয়ে আসছে। এখন বিএনপিকে যদি আমরা আসলে গাদ্দার না বলি, তাহলে জুলাইয়ের শহীদেরা আমাদেরকে উল্টা গাদ্দার বলবে। কিন্তু বিএনপি তো সেই আন্দোলনে ছিল। আমি আপনাকে বলি, দেখেন একটা উদাহরণ দিই। আমরা যখন জুলাই সনদকে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারে আমরা যখন বাস্তবায়ন করার জন্য কিছু কিছু দল প্রস্তাব করলো, তখন সবার আগে বিএনপি বাধা দিল, বলল না এটা এইভাবে হতে পারে না, এটা গণভোট লাগবে। বিএনপির প্রস্তাব অনুযায়ী আমরা গণভোটে রাজি হলাম। বিএনপি ওই গণভোটের জন্য ক্যাম্পেইন করলো। বিএনপির দলের চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তিনি গণভোটের জন্য হায়ের পক্ষে রংপুরে গিয়ে আবু সাইদের কবরের সামনে গিয়ে উনি প্রতিশ্রুতি দিল আপনারা হায়ে ভোট দেন। সে বিএনপি গণভোটের রেজাল্ট হয়ে গেছে, মানুষ 70% ম্যান্ডেট দিয়েছে, নির্বাচনের পরের দিন গণভোটের সাথে বেমানি করেছে, গাদ্দারি করেছে, এবং তারা একটা শপথ নিয়েছে আর একটা শপথ নেয় নাই, গণভোটের শপথ নেয় নাই। সেই বিএনপিকে তো আমরা গাদ্দার বলছি, যারা নিজেরা গণভোটের দাবি করেছে, গণভোটের জন্য ক্যাম্পেইন করেছে, হ্যাঁ জয় যুক্ত হয়েছে, তারপরে রেজাল্টকে অস্বীকার করেছে। কিন্তু শিশির প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলছেন যে, আমার কথা হচ্ছে প্রধানমন্ত্রী যদি এই গণভোট নাই মানেন, তাহলে কেন উনি বললেন যে আপনার গণভোটে হ্যাঁ দেন? কিন্তু ওনারা তো গণভোটের রায়কে মেনে নেবেন, সে কথা তো বারবার বলছেন তিনি। উনি শুধু এই কথাই বলেন না, উনি যখন বলেন খুব সুন্দর করে বলেন, আমরা দাড়ি কমা সেমিগুলন সহ অক্ষরে অক্ষরে বাক্যে বাক্যে জুলাই সনদকে বাস্তবায়ন করবো। তাহলে এবার আসেন, ওনাদের রাষ্ট্র মেরামতের 31 দফা, যেটাকে ওনারা অনেক সময় বলতে বলতে এমন পর্যায়ে নিয়ে যায় এটা বাইবেল, এর থেকে বেরোতে পারবে না। ওনাদের ভিশন 2030 যেটা বেগম যে দিয়ে গিয়েছেন, তারপরে নির্বাচনী ইস্তেহার, 3টা জিনিস ওনারা দেখায়। এই 3টা জিনিসের মধ্যেও কোথাও ওনারা দ্বিমত করেন নাই, বারবার বলেছেন এর পক্ষে ওনারা। সেই জায়গায় ওনারা হচ্ছে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, এই জায়গায় কোথাও ওনারা নোট অফ ডিসেন্ট দেন নাই, না ঐক্যমতে, না ওনাদের নির্বাচনী ইশতেহারে, না ভিশন 2030-তে, না রাষ্ট্র মেরামতের 31 দফায়। সব জায়গায় ওনারা বলেছেন ওনারা স্বাধীন বিচার ব্যবস্থা চায়। এবং যখন ইন্টারিম যখন এই সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ দেয়, বিএনপি এটাকে সাদরে উল্লাসের সাথে সেলিব্রেট করে।
সেই বিএনপি ক্ষমতা আসার পরে আবার আমাদের বিচার ব্যবস্থাকে পদানত করতে চাচ্ছে। তারা চাচ্ছে আবার কে এম হাসানের মতন এখানে বিচার ব্যবস্থা পদানত থাকুক, তাদের হাতে থাকুক। কে এম হাসানের মতন লোকজনকে দিয়ে তারা আবার বিচার ব্যবস্থা করবে, বিচারপতি মুদাসসির আলীর মতন লোকজনকে দিয়ে নিজের পক্ষে রায় লিখিয়ে নিবে। তারা চাচ্ছে কথা না শুনলে, ঠিক আওয়ামী লীগ যেরকম এসকে সিনারে বাংলাদেশ থেকে লাত্তি মেরে বের করে দিয়েছে, এই ধরনের বিচার ব্যবস্থা তারা চাচ্ছে। তাদের কথা শুনবে না, তারা এসকে সিনার মতো লাত্তি মেরে বের করে দিবে। অথচ এই বিচার ব্যবস্থা আমাদের 250 বছরের আর্তনাদ। খুদ ব্রিটিশ আমল থেকে আমরা বলে আসছি আমাদের এই বিচার ব্যবস্থা স্বাধীন করতে হবে। ব্রিটিশরা আমাদের এই বিচার ব্যবস্থা স্বাধীন করে নাই। 1935 সালে 12 সদস্য আইন করে আমাদেরকে নির্মূল করেছে, পলিটিক্যাল থেকে নির্মূল করেছে। 54 যুক্তফ্রন্ট নির্বাচনের সময় আমরা বলেছি আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন করে দিতে হবে, কোনো দল মানে নাই। 91 ইলেকশনে খালেদা জিয়া শেখ হাসিনা বলেছে স্বাধীন বিচার ব্যবস্থা করে দিবে, তারা দুজনে মানে নাই। 2001 সালে বিএনপি ক্ষমতায় এসেছে, বলেছে বিচার ব্যবস্থা স্বাধীন করে দিবে, তারা করে নাই। 2003 সালে ব্যারিস্টার মওদুদ, উনি এখন মানে মরহুম ব্যারিস্টার মওদুদ, উনি পর্যন্ত এই দেশের জনগণের সাথে প্রতারণা করে গিয়েছেন। আজকে বলতে হচ্ছে 2000 ছাত্র জনতার জীবন দেওয়ার পরে আমরা কি বিচার ব্যবস্থাটা স্বাধীন করতে পারবো না? বিচার ব্যবস্থা স্বাধীন করার ব্যাপারটা আসলেই 250 বছরের আর্তনাদ কি আমাদের থামবে না? এটা তো বিএনপির দাবি ছিল। রাষ্ট্র মেরামতের 31 দফা 9 নং দফাতে সে বলে দিয়েছে সে বিচার ব্যবস্থা স্বাধীন করে দিবে। যখন ক্ষমতার বাইরে থাকে তখন তার মনে হয় তার উপর অবিচার হচ্ছে, এই বিচার ব্যবস্থা স্বাধীন হওয়া দরকার। যখন ক্ষমতায় চলে আসে তখন সেই মনে করে এই নিপীড়নের ব্যবস্থা আমি জিয়ে রাখবো, অপোজিশনকে এখন আমি নিপীড়ন করব। জি শিশির, আপনাকে ধন্যবাদ। আমি একটু পলাশ ভাইয়ের কাছে আসতে চাই যে পলাশ ভাই, গত 2 সপ্তাহ দেশের অন্তত প্রায় 10টি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং বিভিন্ন কলেজে সহিংসতার ঘটনা ঘটেছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হামলা এবং সংঘর্ষের ঘটনায় একে অপরকে দুষছে হচ্ছে ছাত্রদল এবং ছাত্র শিবির। তো আসলে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তো আসলে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহনশীলতার কথা তারা বিভিন্ন বিশ্লেষকরা বিভিন্ন সময় বলছেন। তো আসলে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ কিভাবে বজায় রাখা যায় যদি আমি আপনার কাছে জিজ্ঞাসা করি? ধন্যবাদ আপনাকে। তার আগে আমি একটু মানে আগের আলোচনাটা জি অবশ্যই অবশ্যই, সেটা হলো দেখেন যে গণভোটের যে 4টা বিষয় ছিল, তো তার মধ্যে তো এই যে 133টা অধ্যাদেশ, তার মধ্যে 117টা অধ্যাদেশ অলরেডি সংসদে পাশ হয়েছে। তো এটা কি গণভোটের বাস্তবায়ন না? আচ্ছা, তাই না? তো বিএনপি যদি গণভোট অস্বীকার করতো, হ্যাঁ, তাহলে তো এই টোটালটাই বাতিল হয়ে যেত, এটা তো গ্রহণ করতো না। বিএনপি সাংবিধানিক যে সংস্কারের যে কথাগুলো এসছে, বিএনপির 31 দফায় বলা আছে সাংবিধানিক সংস্কার কমিশন করার কথা। এখানে আছে সাংবিধানিক সংস্কার পরিষদ। কমিশন এবং পরিষদের মধ্যে একটা পার্থক্য আছে। বিএনপি বারবার বলছে যে আমরা এই টোটালটা করতে চাই। আজকে দেখেন এই জুলাই সনদ নিয়ে যারা এত কথা বলছে, তারা কিন্তু সেদিন জুলাই সনদ স্বাক্ষরের দিন তারা স্বাক্ষর করে নাই। তারা ওই দিন ওই স্বাক্ষরের অনুষ্ঠানে হামলা করেছিল এবং জুলাই সনদ সম্ভবত প্রথম স্বাক্ষর করেছে বিএনপি এবং জামাত করেছে, ওই অনুষ্ঠানে বিএনপি এবং জামাত করেছে। তো পরবর্তীতে ইলেকশনের আগে তারা কিন্তু ওটাই করেছে। এবং জুলাই সনদ মানে কোনটা? জুলাই সনদ মানে জুলাই আপনি যেখানে স্বাক্ষর করেছেন, ওনারা যেখানে স্বাক্ষর করেছেন, সেখানে তো যে সমস্ত ধারায় ধারায় নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, ওটাও তো জুলাই সনদ, তাই না? সেই নোট অফ ডিসেন্টে বলা আছে কি যে, এবং এই অধ্যাদেশ যেটা, সেখানেও বলা আছে যে যদি কোনো রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারে আপনার এই যে তাদের যে নোট অফ ডিসেন্ট আছে, সেই নোট অফ ডিসেন্টের বিষয়গুলো নির্বাচনী ইশতেহারে নিয়ে আসে এবং নিয়ে এসে যদি তারা জনগণ তাদেরকে রায় দেয়, তারা সেগুলো নোট অফ ডিসেন্টগুলো বাস্তবায়ন করতে পারবে। তো এটা তো জুলাই সনদেরই অংশ, এটা তো জুলাই সনদেই রয়েছে। তো ওইটা তো ওইটারও অংশ। এখন আপনি ওইটা মানবেন না, আপনার যে অংশটুকু অর্থাৎ প্রফেসর ইউনূস যেটা করে দিয়ে গেছে সেটা আপনাকে করতে হবে। আজকে প্রফেসর ইউনূস যেভাবে একটা রাষ্ট্রকে ক্ষমতা থেকে যাওয়ার আগে 3 দিন আগে রাষ্ট্রকে একটি দেশের কাছে মানে দাসখত লিখে দিয়ে গেছে, সেটা নিয়ে কিন্তু আজকে কেউ কথা বলা হয় না। সেটা নিয়ে কিন্তু তখনও কথা বলা হয় নাই। মানবিক করিডোর নিয়ে তখনও কথা বলা হয় নাই। তো কাজেই এই বিষয়গুলো আমাদেরকে মানে যেভাবে তুলে ধরা হচ্ছে যে বিএনপি, এই যে বললাম যে বিএনপি জুলাইয়ের সাথে প্রতারণা করা হয়েছে, বিএনপি জুলাইয়ের সাথে গাদ্দারি করা হচ্ছে, অথচ এই জুলাই যোদ্ধাদের আজকে আপনি বলেন ওনাদের কয়জন লোক জুলাই শহীদ হয়েছেন, ওনাদের কয়জন লোক জুলাইয়ের আন্দোলনে, আমিও রাজপথেই ছিলাম, কজন লোক আটক হয়েছে, আর বিএনপির কতজন নেতাকর্মী আটক হয়েছিল।
বিএনপির কতজন লোক শহীদ হয়েছিল, বিএনপির কতজন লোক আহত হয়েছে, তাই না? এই আলোচনাগুলো যদি বলি তাহলে তো আবার মানে জুলাইটাকে এই যে আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছিল এবং মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে আপনার একটা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল, আমরা দেখতে পাচ্ছি এই জুলাইকে কুক্ষিগত করে জুলাইয়ের চেতনার নামে আরেকটা ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে। আমরা ইউনূস সরকারের সময় দেখেছি এই যে মবক্রাসি, এটা কিন্তু একটা ফ্যাসিবাদের পার্ট। এই মবক্রাসি কিন্তু ফ্যাসিবাদের পার্ট। এবং আপনি দেখেন এই যে ফ্যাসিবাদী কারা কায়েম করতে চাচ্ছে, আপনি কি মানে 11 দলীয় ঐক্যজোটকে আমি মিন করছেন? আমি সুনির্দিষ্টভাবে যারা যেখানে করবে, আমি বলছি মবক্রাসি অর্থাৎ গায়ের জোরে আমাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, আমি মানে এটার লজিক বা ইলজিক্যাল বলছি না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই জন্য আমি গিয়ে ওইখানে মানে ঘেরাও করলাম এবং আওয়ামী লীগ নিষিদ্ধ কিন্তু হয়ে মত গেল। তো বন্ধ হচ্ছে না। এই যে বিষয়গুলা মানে অর্থাৎ জোর করে কোনো কিছু আদায় করে নেয়া, আইনের বাইরে কোনো কিছু গিয়ে আদায় করে নেয়া, সেটা আপনি দেখেন এই যে মহিলা মানে দুজন মানে ওনাদের দুজন মহিলা মানে সংরক্ষিত, তাদেরকে তারা আইনগতভাবে তারা বাদ পড়েছে। তারপরে তাদের স্টেটমেন্ট কি, তাদের এই যে মানে তাদের এইটা তো তাদের ভুল যে তারা ধরেন এই দুইজনকে না দিয়ে, কারণ এই আরপিও তো নতুন করে হয় নাই, এই আরপিও ছিল, তারা চাইলে এই আরপিওটা দেখেই তারা যারা যোগ্য, তাই না? আমাদের আইনে আছে 3 বছর সরকারি চাকরির পরে 3 বছর তাকে দিতে হবে, এটা তো এখনকার আইন না, এটা তো পূর্ব থেকে আইন। তো আপনি 3 বছরের আগের যিনি রিসেন্ট চাকরি থেকে মানে অবসর নিয়েছেন তাকে কেন দিলেন? এখন আপনি বলছেন যে এই এই যে মানে নানা ধরনের বিবৃতি, নানা ধরনের কথা বলে এটা দিস ইজ দ্য আপনার ফ্যাসিবাদ। আপনাকে আপনি যা করেন আইনি প্রক্রিয়ায় করেন, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এই যে মানে আপনি যে প্রশ্নটা করলেন সেটাতে আমি একটু আসতে চাই। দেখেন এই জায়গাটাতে কেন হলো, প্রথম কথা হলো যেটা হয়েছে দুর্ভাগ্যজনক, আমি সিরিয়াসলি বলি এটা দুর্ভাগ্যজনক, এটা আমরা চাই না। আমরা চাই না কারণ এই যে যারা এখন পার্লামেন্টে আছে ওনারা মানে 11 দল এবং এই যে বিএনপি সহ বিএনপির যে দল আছে এরা সবাই কিন্তু জুলাইয়ের পক্ষে, এরা সবাই মিলেই জুলাই আন্দোলনকে সফল করেছে, এরা সবাই মিলেই মানে হাসিনার যে ফেসিবাদী রেজিম তার পতন ঘটিয়েছে। এই শক্তির মধ্যে যদি ফাটল ধরে তাহলে কিন্তু আমাদের রাষ্ট্র হিসেবে আমাদের সামনে ভয়াবহ একটা বিপদ অপেক্ষা করছে। আজকে দেখেন দেশে জঙ্গিবাদের মানে উত্থানের কথা আজকে গণমাধ্যমের শিরোনামে। এগুলো কেন হচ্ছে? এগুলো জঙ্গিবাদ কেন হয়, জঙ্গিবাদ তৈরি করা হয় আমরা মধ্যপ্রাচ্যে দেখেছি। আইসিস কারা তৈরি করেছে, মানে এই যে আল কায়দা কারা তৈরি করেছে, কেন তৈরি করেছে, কিভাবে তৈরি হয়েছে, তাই না? এগুলো তো আমরা জানি। এবং এখন এইগুলো কেন বাংলাদেশে তৈরি করা হচ্ছে এগুলো আমরা জানি। তো এই জায়গাগুলোতে আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে ভঙ্গুর করে ফেলি তাহলে কিন্তু এই জায়গায় এরা সুযোগ নেবে। হ্যাঁ, আজকে ইন্দো প্যাসিফিক রিজনের যে মানে পশ্চিমা যে ব্লুপ্রিন্ট, সেই ব্লুপ্রিন্ট যদি আমরা বুঝতে আমাদের অসুবিধা হয় তাহলে কিন্তু আমাদের রাষ্ট্রের একটা ভয়াবহ বিপদের জায়গা আছে। সেইখানে জায়গায় গিয়ে আজকে আপনি সোশ্যাল মিডিয়াতে, আমি পার্সোনালি সোশ্যাল মিডিয়াতে খুব ভাইব্রেন্ট লেখালেখি করি। আমি যখনই একটা লিখি, ইভেন সেটা যদি মানে একটা দলের বিপক্ষে নাও যায়, হয়তো অন্য একটা দল প্রসঙ্গে লেখা বা অন্য কোনো একটা প্রসঙ্গে লেখা, শুধু সেই দলের পক্ষে না গেলেই আমাকে দেখি অসংখ্য আইডি দিয়ে আক্রমণ করা হয়, গালিগালাজ করা হয়। আরে ভাই, তুমি তো ইসলামী রাজনীতির কথা বলো, তো পাপ কি ঘরের ভিতর করলে মানে সেটা পাপ না? সেটা আল্লাহ দেখে না? তো তুমি যখন ফেক আইডি দিয়ে যদি একজনকে গালি দাও, এটা আল্লাহ দেখে না তোমার কাঁধে ফেরেশতা নাই? এটা কি ইসলাম? এটা কি কোনো ইসলামিক কর্মী এটা বলতে পারে? একটা প্রধানমন্ত্রীর যে নোংরা ভাষায়, আমি বলতে চাই না, তার মেয়ে এবং বাপের যেভাবে ছবি তুলে এটা করা হয়েছে, এটা কোনো মানুষ এটা করতে পারে? এই যে বরিশালে যে ঘটনাটা ঘটলো, একটা মহিলা, সেই মহিলার নিয়ে পার্লামেন্ট পর্যন্ত হলো, সেই মহিলার পরবর্তীতে আগে এবং পরের ফেসবুক অ্যাক্টিভিটিসগুলো কি? এর জন্য কি তাকে ধরুন বিএনপিতে রাজশাহীতে যে ঘটনাটা ঘটেছে, যদিও সেটাকে আংশিক দেখিয়ে রাজশাহীতে একজন টিচারকে যে পিটানো হয়েছে সেটা নিয়ে আংশিক দেখিয়ে তারপরেও বিএনপি কিন্তু তাকে বহিষ্কার করেছে দল থেকে, তাদের রাজনৈতিক বিচারটা করেছে বিএনপি। কিন্তু যেই পার্টি এই ধরনের গুপ্ত রাজনীতি করছে, এবং এই গুপ্ত কেন বলছি যে ফেক আইডি দিয়ে লেখা তো গুপ্ত। আপনি যদি ফেক আইডি দিয়ে মানে লেখেন, উনি যদি ফেক আইডি দিয়ে লেখে, আমি যদি 3টা ফেক আইডি ব্যবহার করে লিখি, তো এটা তো গুপ্ত রাজনীতি না? এটা তো গুপ্তই। বাট গুপ্ত কিন্তু আমি আপনাকে বলি, গুপ্ত শব্দটা কিন্তু নেগেটিভ না।
আমাদের দেশে সুরঞ্জিত সেনগুপ্ত ছিল, এটা তো নাকি ভারতীয় উপমহাদেশে গুপ্ত রাজবংশ ছিল, এটা তো খুব বিখ্যাত এক সাম্রাজ্য, তাই না? গুপ্ত শব্দটা তখন আসে যখন এই শব্দটাকে ব্যবহার করে আপনি প্রকৃতপক্ষে কোনো খারাপ কাজ করেন, তখনই এটাকে মানে খারাপভাবে প্রতিবিত হয়। তো সেই জায়গায় আপনি এই যে আমি নিজে পার্সোনালি, এবং আপনি নিশ্চয়ই আপনিও এটা এদের শিকার নানা কারণে, এই যে নানাভাবে যে লেখালেখি করা হচ্ছে, এটা কিন্তু ডেলিবারেটলি হয়ে আসছে। এটা আমরা আজকে থেকে না, এটা দীর্ঘদিন ধরে একটি গ্রুপ এই কাজটা করে। এবং আপনার মনে থাকার কথা, আমরা অতীতে দেখেছি যে এক একজন তোমরা 7টা 8টা করে আইডি খোলো, পার্টির নেতারা নির্দেশ দিয়েছে 5টা 6টা 7টা আইডি খোলো। তো সেই আইডি তারা খুলেছে, তারা এগুলো করছে, এবং তারা এটা ইমানি জজবা নিয়ে করে, মনে করে এটা করতে পারলে আমাদের জান্নাত পেয়ে যাব। তো সেই জায়গাতে এসে আজকে যখন আপনি এইভাবে লেখা হয়, তখন তো ওই দলের যারা রাজনীতি করেন তাদের ভিতর তো ক্ষোভ তৈরি হবেই। আপনি যদি ওই দলের নেতাকে আজকে যদি কথার কথা আজকে যদি জামায়াতের আমিরকে তার সন্তান বা তার পরিবার বা তার মেয়ের সাথে যদি ওই ধরনের ছবি তৈরি করা হতো, তাহলে আপনি দেখতেন যে বাংলা এই দেশে কি হতো। জি পলাশ ভাই, সেই জায়গাটাতে আমি শিশিরের কাছে সেই জায়গাটাতে আমি শেষ করি 30 সেকেন্ডের ভিতরে বা আরো সংক্ষিপ্ত সময়ের ভিতরে। সেই জায়গাটাতে আপনাকে ওই জায়গায় দেখতে হবে, মানে পজিশনটাকে চেঞ্জ করে দেখতে হবে যে ঘটনাটা ঘটেছে সেই একই ঘটনা যদি উল্টো ঘটতো, অর্থাৎ জামাতের আমিরকে নিয়ে ঘটতো, তাহলে এই জামাত শিবিরের কর্মীরা কি করতো সেটা সেই জায়গায় যদি আপনি ভাবতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে এখানে কি হয়েছে এবং অন্যরা কি করতো। আবার বলছি, যেটা হয়েছে আমি সেটা সমর্থন করি না। প্রত্যেকটা ঘটনা আইনিভাবে মোকাবেলা করা উচিত এবং আইনের প্রক্রিয়ায় এটার সমাধান হওয়া উচিত। আইন কারোর নিজের হাতে তুলে নেওয়া উচিত না। জি পলাশ ভাই, ধন্যবাদ আপনাকে। শিশির, গুপ্ত রাজনীতির কথা বলছিলেন পলাশ ভাই, তো আপনার কাছে আমি এই ব্যাপারটাই জানতে চাই যে এখন তো গুপ্ত সুপ্ত রাজনীতি নিয়ে দুই শিবির আসলে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে বলা যায়। হ্যাঁ, তো একে অপরকে দোষারোপও করছে এই গুপ্ত সুপ্ত নিয়ে। তো রাজনীতিটা আসলে কোন দিকে যাচ্ছে এইভাবে গুপ্ত সুপ্ত রাজনীতিটা, মানে আপনার কাছে কি মনে হয় রাজনীতি কোন পথে এগোচ্ছে? দেখেন ভাই, অনেকগুলো কথা বললো। প্রথমত হচ্ছে একদম সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ গালিগালাজ, তারপর হচ্ছে কুরুচিপূর্ণ ছবি বিকৃত করা, তারপরে সংবিধান সংস্কার পরিষদ কমিশন, মবক্রেসি। আমি আসলে যদি একটা একটা করে বলি, দেখেন যে কোনো অশালীনতাকে আমরা রাজনৈতিকভাবে, ব্যক্তিগতভাবে, দলীয়ভাবে আমরা ঘৃণা করি। আমরা মনে করি শালীনতাই হচ্ছে রাজনীতি। এখন এই অশালীনতাটা কি একদিক থেকে আসছে? নিশ্চয়ই না। আমি বলবো না যে এটা কেউ করছে না, এরকম আমি বলবো না। এটা আমাদের সোসাইটিতে কোনো না কোনোভাবে রোগ, মানে মহামারী হয়ে যাচ্ছে, দিন দিন বাড়ছে। আপনি যদি দেখেন গালিটা প্রথম কোত্থেকে আসে, আপনার স্মরণ থাকা উচিত এই যে বিএনপি মনা একজন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুল সালাম, সে হচ্ছে বাংলাদেশের সবার আগে এই গালিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, এবং এত নোংরা নোংরা গালি সে ব্যবহার করেছে অনলাইন ইউটিউবে, এবং গালিটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে শিল্পের পর্যায়ে। দ্বিতীয় যদি দেখেন বিএনপির বর্তমান এমপি এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেক, আপনার স্মরণ থাকার কথা, তৎকালীন ফেসিস্ট সরকার থাকা অবস্থায় আওয়ামী লীগের এক নেত্রী মানে হেলানা জাহাঙ্গীরের সাথে সে একটা টকশো করেছিল, যে অশ্রাব্য ভাষায়, হেলানা জাহাঙ্গীর ফেসিস্ট হতে পারে কিন্তু একজন নারীকে যেভাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে, ওই সময় থেকে গালিটা শুরু হয়েছে, নারীর প্রতি গালিগালাজ। আপনি এখনো যদি ইউটিউবে যান, হেলানা জাহাঙ্গীরকে আব্দুল মালেক সাহেব কি ভাষায় গালিগালাজ করছে আপনি শুধু দেখবেন, শুধু এটা কোনো রুচিতে আপনি এটা ফেলতে পারবেন না, এটা কোন ধরনের রুচি। তারপরে আসেন এই যে বর্তমান ছবি বিকৃতি করা নিয়ে। কিছুদিন আগে আমাদের একজন সিনিয়র সাংবাদিক জয় মামুন আমাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে নিয়ে একটা বিকৃত ছবি সে ফেসবুকে পোস্ট করে। একজন দায়িত্বশীল সাংবাদিক, আমরা তাকে এখনো সাংবাদিক হিসেবে কাউন্ট করতে চাই। দেশে যদি আইন থাকতো তার জয় মামুনকে কিন্তু গ্রেপ্তার করতো। এটা তো জঙ্গলের শাসন চলতেছে। একটা দলের আহ্বায়ককে সে সমালোচনা করতে পারে, আহ্বায়কের বিরুদ্ধে নিউজ করতে পারে, তার তো ওই প্ল্যাটফর্মও আছে, সে সাংবাদিক, সে কেন ছবি বিকৃত করল? তারপরে আসেন এই যে জামাত শিবিরকে নিয়ে যেভাবে করা হচ্ছে, এটাও এক পক্ষ থেকে করা হচ্ছে, আবার জামাত শিবিরের যারা কাউন্টার দিচ্ছে তারাও কোনো না কোনো পক্ষ থেকে দিচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদলের ছেলেটার নাম হচ্ছে মায়েদ, সে একসাথে 12-13টা এরকম ফেক গাড়ি চালাইতো, ডিপার্টমেন্ট অফ বাকশাল,
মানে টাকশাল বাকশাল কত সাল দেশে এরকম অনেকগুলো আইডি চালাইতো, পরবর্তী দেশে ধরা খাইলো ছাত্রদল করে। এবং আমি বলবো না তো অন্য শিবিরে এরকম কেউ নাই, আছে। এটা একদিক দিয়ে হচ্ছে না, এটা এই মহামারীটা একদম ব্যাপক আকারে ছড়াইছে। এখন এটা একটা সোসাইটাল ইস্যু হয়ে গেছে। কেউ কাউকে ভালো লাগতেছে না, তার সাথে বিরোধ আছে, তার সম্বন্ধে মানে রেড ফটো ছড়িয়ে দিচ্ছে। এটা হচ্ছে। এখন যদি আপনি একদিকে বলেন এটা অসত্য হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ভাই যেটা মবক্রেসির কথা বললো, বাংলাদেশে এই মব নিয়ে আমরা শুরু থেকেই কথা বলি। একদম সংক্ষেপে বলবেন, আমাদের সময় কম। বিএনপি 5 আগস্টের পর থেকে শুরু করে বর্তমান পর্যন্ত দলীয় মব করে, মানে দলীয় কোন দলে এক গ্রুপ পক্ষের উপর মব করে প্রায় 200 নেতাকর্মী খুন করে ফেলেছে দলীয় কোন দলে। এই মবের বিরুদ্ধে তো আমরা কথা বলতে চাই। শুধু মব একজনের জান কবজ করে ফেলতেছে, আপনি সেটা কি কিছু বলতেছেন না? ওই মবকে ক্রাউড মনে হচ্ছে না। আর যখন কেউ গণতান্ত্রিক আন্দোলন করতে চায়, ইসির সামনে স্থানীয় সরকার নির্বাচনে যায়, তখন আপনার কাছে মনে হয় এটা মব। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় তো আমরা মবকে দেখেছি অনেক বেশি। আপনার কাছে কি মনে হয় গণতান্ত্রিক আন্দোলন ইসি ঘেরাও করা মব, নাকি দলীয় কোন দলে বিএনপির এক গ্রুপ আরেক গ্রুপের জান কবজ করে ফেলা মব? কোনটা বড় মব? দেশে প্রচলিত আইনে, পৃথিবীর আইনে বা পৃথিবীর যেই কোনো প্রচলিত আইনে কোনটা বেশি শাস্তিযোগ্য অপরাধ? মিছিল করা, কারো গ্রেপ্তার দাবি করা বেশি শাস্তিযোগ্য অপরাধ? যুবলীগ নেতা চুপ মানে অপসারণ দাবি করা কি শাস্তিযোগ্য অপরাধ বেশি, নাকি অপর ভাইকে এক ভাই অপর ভাইকে মানে বিএনপির এক গ্রুপ আরেক গ্রুপকে খুন করা অপরাধ বেশি? এই মবের বিরুদ্ধে তো আমরা। আর ভাই যে জিনিসগুলো বললেন, আমি একটু শেষ করি। সংবিধান সংস্কার পরিষদ, দেখেন আমি আজকে আসলে আমরা এগুলো বলতে বলতে আমরা প্রায় সময় আমরা খুবই আমরা মানে আহত হই যে বিএনপি এখন তো জুলাই সনদ মানে না, জুলাই অধ্যাদেশ মানে না। তারা দলের যে রাষ্ট্র মেরামতের 31 দফা আছে, এই 31 দফাটা মানুষ। 31 দফার মধ্যে যে 1 নং দফাটা সংবিধান সংস্কার কমিশন, এই কমিশনটা করুক। এখন সে বলে সংবিধান সংস্কার হয় না, সংস্কার হয় না, সে বলে সংশোধন করবে। হ্যাঁ, বিএনপি যেহেতু বলেছে এবং বিরোধী দল সরকারি দল মিলে সবাই মিলে এটা কমিশন দ্বারা করতে চায়। মানে বিচার ব্যবস্থার স্বাধীনতা, সে তার রাষ্ট্র মেরামতের 21 নং দফা। শিশির, আমাদের হাতে একদমই সময় নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। পলাশ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকের সংলাপ প্রতিদিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।